এখানে তেনার নাম নেওয়া খুবই বড় পাপ। তেনার নাম নিলে বা তেনাকে দেখলে আর কেউ বাঁচে না গো। এবার আমরা আরো গভীরে ঢুকছি। ভুলেও কিন্তু বাইরের দিকে দেখবে না। ও জঙ্গলের ভিতর দিয়ে আমাদের ওপর নজর রাখছে। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আমি যে সত্যি ঘটনাটি বলবো, এরকম ভুতুড়ে ঘটনা খুব কমই শুনে থাকি আমরা। এটা আমি যখন পড়ছিলাম, সত্যি বলতে গায়ে কাঁটা দিচ্ছিল আমার, আর যেন চোখের সামনে ভাসছিল ঘটনাটা। কারণ আমি নিজে সেই জায়গায় কিছু মাস আগেই ঘুরতে গেছিলাম। নিজের ঘুরে আসা জায়গার ব্যাপারে এরকম লোমহর্ষক ভুতুড়ে ঘটনা জানলে যেমন অনুভূতি হয় আর কি। আর আমি ঘুরতে গিয়ে আমাদের যিনি ড্রাইভার ছিল তার মুখ থেকেও অনেক ঘটনা শুনেছি। সেইগুলো আমি আপনাদের শোনাবো আমার পরের ভিডিওসে। আজ আমি তোমাদের ডুয়ার্সের ঘন গভীর জঙ্গলে ঘুরিয়ে আনবো, রাতের গভীর অন্ধকারে। সাবধান, জঙ্গলে কিন্তু শুধু বন্য প্রাণীর ভয় না, অন্য কিছুরও ভয় প্রবল। চলো তাহলে শুরু করা যাক। অভিজিৎ আর ওর স্ত্রী অনুরাধা 4 দিনের জন্য ডুয়ার্স বেড়াতে গিয়েছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে। অভিজিৎ হলো অসম্ভব জঙ্গলপ্রেমী। জঙ্গলের সবুজ গাছপালা, বন্য প্রাণী, কত রকমের পাখি, গাছ আর মাটির অদ্ভুত প্রাণ জোড়ানো গন্ধ, একটা শান্তিপ্রিয় নিস্তব্ধতা, সবটাই যেন অভিজিৎকে ভীষণভাবে আকৃষ্ট করে জঙ্গলের প্রতি। ট্রেন একটু লেট ছিল। ওদের যে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করা ছিল সে আগে থেকেই স্টেশনে দাঁড়িয়েছিল ওদের জন্য। ওরা ট্রেন থেকে নেবেই সেই গাড়িতে উঠে গেল। আগে যাত্রাপ্রাসাদের টিকিট কাউন্টারের দিকে নিয়ে যেতে বলল। ভাই, ট্রেন ভীষণ লেট করে দিল গো। আগে তুমি আমাদের যাত্রাপ্রাসাদের যেখান থেকে জিপ ছাড়ে ওই দিকে নিয়ে চলো। মনে হয় না রিসোর্টে এখন যাওয়া হবে বলে। তোমার গাড়িতেই লাগেজগুলো থাকবে। আমরা সাফারিটা করে এসে একেবারে তোমার গাড়ি নিয়ে রিসর্টে পৌঁছাবো, কেমন? বলল অভিজিৎ। ড্রাইভারটি ওখানকারই লোকাল ছেলে, মাঝবয়সী, পেটে সেটে, নাম সুমির। সে বলল, হ্যাঁ বাবু, সেসব নিয়ে একদম ভাববেন না। আমি ভিতরের রাস্তা দিয়ে শর্টকাটে নিয়ে যাচ্ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব, যাতে আপনাদের সাফারিটা না মিস হয়। তারপর ছুটল গাড়ি এবং যথারীতি সেখানে টাইমে পৌঁছে হুড খোলা জিপে শুরু হলো সাফারি। তবে সাফারি সেরে যখন অভিজিৎ আর অনুরাধা সুমিরের গাড়িতে উঠছে, তখন যেন অভিজিতের চোখ মুখে ঠিক যতটা উত্তেজনা ছিল সাফারির আগে, এখন যেন একদমই ফ্যাকাশে হয়ে গেছে। কেমন যেন মুখটা গোমরা হয়ে আছে আর একদম চুপচাপ হয়ে গেছে। সুমির দেখে বুঝেছিল নিশ্চয়ই সাফারিটা সেরকম কিছু দেখতে পায়নি, তাই উত্তেজনার অবসান ঘটেছে। তারপর রিসর্টের সামনে এসে গাড়ি দাঁড়ালো। সব মালপত্র নামিয়ে দিল সুমির এবং অনুরাধা এগিয়ে গেল ভিতরে। অভিজিৎ সেই মনমরা হয়ে রিসর্টটার সামনেই দাঁড়িয়ে একটা সিগারেট বের করলো। সুমির তখন নিজে থেকেই বলল, কি ভাবু, নিশ্চয়ই কোনো বন্যপ্রাণীর দর্শন মেলেনি, তাই তো এত মুখটা ভার হয়ে আছে। তবে আমাদের এলাকাতে এসে আপনার মতো জঙ্গলপ্রেমী মানুষ মজা পাবেন না, এটা দেখে আমার খারাপই লাগছে। আমি দায়িত্ব নিলাম, আপনাকে কিছু তো দেখাবই। এটা শুনে সেই ফ্যাকাশে মুখে যেন হালকা হাসির ঝলক দেখা গেল এবং চোখগুলো জল জল করে উঠল অভিজিতের।
কি বলো ভায়া? তুমি কি দেখাবে? কোথায় নিয়ে যাবে? বলো, আমি এক পায়ে রাজি। আর বলো না, জিপ সাফারিতে গিয়ে লোকে এত চিৎকার চেঁচামেচি করছে, এত উল্লাস করছে, বেচারা প্রাণীগুলো কি আর বেরোবে? তারা আশেপাশে থাকলেও বেরোবে না। এরা যে কেন আসে? কত চুপচাপ থাকতে হয় জঙ্গলের সেই গন্ধে, সেই মেজাজটা বুঝতে হয়। সবাই কি আর এইসব বোঝে ভায়া? বলল অভিজিৎ। বাবু, গভীর রাতে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাবেন নাকি? দুধারে ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে। মাঝে মাঝে জঙ্গলের দু এক জায়গায় জায়গা বুঝে নামাবো আপনাদের। ঘুটঘুটে রাতের অন্ধকারে সেই অদ্ভুত রোমাঞ্চকর নিস্তব্ধতা, আর মাঝে মাঝে বন্য প্রাণীর গায়ের বুনো গন্ধ, সবটা মিলিয়ে আপনার অভিজ্ঞতা কিন্তু মারাত্মক হবে, প্রস্তাব দিল সুমির। প্রায় লাফিয়ে উঠল অভিজিৎ আনন্দে উৎসাহে এবং বলল, আরে আরে কি বলো কি ভায়া? কুমিরকে যে ছাগল ছানার লোভ দেখাচ্ছ, সে কি আটকাতে পারে নিজেকে? এবার তো তার লোভ বেড়ে যাচ্ছে। এবার যে সেই চাহিদা তোমাকে মেটাতেই হবে ভাই। খুনিয়ার জঙ্গলে মূর্তি ব্রিজ দিয়ে ঢুকবো, একটু দেখবো আশেপাশে, আবার ওই রাস্তাতেই ব্যাক করব। রাজি? নামটা শুনেই যেন সুমিরের একটু অস্বস্তি হলো। একটু থমকে গেল সুমির। কি 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 বলছেন বাবু? খুনিয়ার জঙ্গলে? ভেবেচিন্তে বলছেন তো? আসলে খুনিয়ার জঙ্গলের ভিতরে কোনো বসতি নেই, ট্যুরিস্টের থাকারও কোনো ব্যবস্থা নেই। শুধুই অর্জুন, সেগুন, শালের ঘন স্যাঁতস্যাঁতে জঙ্গল এবং হাজারো বন্যপ্রাণীর বাসস্থান। কোনো এক সময় এক মস্ত পাগলা হাতি এই অঞ্চলের অনেক বাসিন্দাকে পিষে মেরে দিয়েছিল। তারপর থেকেই নাকি নাম হয় খুনিয়া। সেরকম ভয়ঙ্কর এক জঙ্গলে মাঝরাতে গাড়ি করে যাওয়া মানে খুবই রিস্কের ব্যাপার। কিন্তু ওই যে জঙ্গলের নেশা, এই নেশার টানে শত রিস্ক নিয়েও এরকম জায়গায় যাওয়া যায়। সেই গভীরতা, সেই নিস্তব্ধতা, সেই জংলি গন্ধ, সেই অজানা এঁকে বেঁকে চলে যাওয়া হাজারো জঙ্গলের রাস্তা, সেই ঘুটঘুটে অন্ধকারের গভীর জঙ্গলের পরিবেশ যেন জঙ্গলকে আরও রহস্যময় আর রোমাঞ্চকর করে তোলে। তারপর ওরা কথাবার্তা সেরে চলে গেল যে যার মতো। অভিজিৎ ওর বউকে বলতেই সে যেন আঁতকে উঠল। প্রথমে তো একদমই নাড়াচ্ছিল, কিন্তু অভিজিৎ তো নাছোড়বান্দা। সে এরকম একটা সুযোগ হাতছাড়া করতেই চাইছে না, জঙ্গলকে এত কাছ থেকে এত গভীরে গিয়ে অনুভব করতে, তাও আবার রাতের অন্ধকারে। তো যাই হোক, যথারীতি সে অনুরাধাকে মানিয়ে নিল। লাটাগড়িতে মোটামুটি 9:30-10টাতে সব নিস্তব্ধ হয়ে যায়। আচ্ছা, একটু বলে রাখি, লাটাগড়ি নামকরণ লাঠা থেকে। লাঠা মানে গাছের গুঁড়ি। ব্রিটিশ আমলে এখানে গাছ কেটে নিয়ে এসে চেরাই হতো। লাঠা থেকে লাটা, সেখান থেকেই লাটাগুড়ি। তারপর ওরা চিকেন তন্দুরি, রুমালি রুটি আর চিকেন কষা খেলো ডিনারে। তারপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে তৈরি হয়ে নিল সেই রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী হতে। তবে যত সময় এগিয়ে আসছে তত যেন কেমন একটা চিন্তা হচ্ছে অভিজিতের। মনে মনে ভাবছে, ঠিক করছি তো, কিছু বাড়াবাড়ি করছি না তো? সাথে অনুও আছে। খুনিয়ার জঙ্গল আর মাঝরাত, ভাবতেই তো গায়ে কাঁটা দিচ্ছে। না, আর ভাববো না, ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়ব। ঠিক রাত 1টা নাগাদ যখন সবাই পুরো লাটাগুড়ি নিস্তব্ধ, হঠাৎই সেই নিস্তব্ধতা ভেদ করে
একটা গাড়ির হর্নের শব্দ এলো। ব্যাস, সুমির এসে গেছে। ওরা দুজন রুম লক করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ল। গাড়ির সামনে গিয়ে দেখল ড্রাইভারের সিটে সুমির বসে এবং পাশের সিটে আর একজন বসে। সুমিরের মতোই বয়স এবং শরীরের গঠন। সুমির বলল, এটা আমার ভাই রাজু। আসলে এরকম একটা অভিজ্ঞতা করতে যাচ্ছি, তাই ওকেও নিয়ে নিলাম। যত দল ভারী হবে তত মনের বলও বাড়বে। কি বলেন বাবু? আর আমি স্পটলাইটও নিয়ে নিয়েছি। যদিও ন্যাশনাল হাইওয়েতে ইউজ করতে পারবো না, ধরা পড়ে যেতে পারি, কিন্তু জঙ্গলের ভিতর কাজে আসবে। সব প্ল্যান করে নিয়েছি বাবু। এরকম অভিজ্ঞতা তুমি সারা জীবন মনে রাখবে, কথা দিলাম। সব ঠিক ছিল, কিন্তু শেষের লাইনটা শুনে অভিজিতের বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। খুনিয়ার জঙ্গল, সেই ভয়ঙ্কর খুনিয়ার জঙ্গল, মাঝরাত, যাকে বলে ডেডলি কম্বিনেশন। আচ্ছা সুমির, মানে বড় কোনো বিপদের আশঙ্কা নেই তো না? মানে সাথে স্ত্রী আছে তো, তাই আর কি। একটু আমতা আমতা করে ফিস ফিস করে জিজ্ঞেস করলো অভিজিৎ। বন্য জন্তু নিজে থেকে কিচ্ছু করে না, যদি না আমরা তাদের পিছনে লাগি। বন্য জন্তুর ভয় একদমই পেও না। তবে সুমির আরও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রাজু মানে ওর ভাই ওর দিকে তাকিয়ে ইশারা করতেই থেমে গেল সুমির। যাই হোক, অভিজিৎ আর কথা না বাড়িয়ে উঠে পড়ল গাড়িতে। তারপর শুরু হলো সেই রোমাঞ্চকর যাত্রা। ওদের জন্য যে ঠিক কি কি অপেক্ষা করছে সেটা ওরা নিজেরাও এখনো ভাবতে পারছে না। বন্য জন্তুর ভয় তো ঠিক আছে, তবে সত্যি কি জন্তুর ভয় বেশি, নাকি অন্য কিছুই ওদের যাত্রাকে ভয়ঙ্কর করে তুলবে? চেনা শত্রুর জন্য তো ওরা সতর্ক আছে, কিন্তু অজানা শত্রুই কি ভয়াবহ বিপদ আনতে চলেছে? গাড়ি ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে ধরে। অল্প জানলার ফাঁক দিয়েই ঠান্ডা হাওয়া ঢুকছে, আর শিরশিরে ঠান্ডায় বেশ লাগছে গাড়ির ভিতরটা। অনু ভালো করে মাফলারটা দিয়ে মাথাটা জড়িয়ে নিল। অভিজিৎ সেই কাঁচের জানলা দিয়ে দেখতে লাগলো দুধারে ঘন জঙ্গল, আর হাইওয়ের দুধারে কিছুটা দূরে দূরেই গ্রিন সাইনবোর্ড, ড্রাইভ স্লোলি, এলিফ্যান্ট ক্রসিং জোন। চালসা পৌঁছানোর একটু আগেই বাঁদিকে একটা মহাকাল পুজোর জায়গা আছে। লোকমতে রাতের বেলা নাকি বন্য হাতিরা বেদির সামনে আসে মহাকাল দর্শন করতে। সুমির একটু গাড়িটা আস্তে করে বলল, কি বাবু, নামবে নাকি? এরকম পরিবেশ আর এরকম জায়গায় এসেছো, একবার অভিজ্ঞতা করেই নাও। তবে হ্যাঁ, কথা বলবে না, আর কোনো রকম টর্চ লাইট মারবে না, কারণ আশেপাশে যদি গজরাজ থাকে তাহলে বিরক্ত হবে। আর বন্যজন্তুরা রাতের অন্ধকারে আলো দেখলে খুব একটা ভালোভাবে নেয় না বিষয়টা, বুঝতেই পারছো। সুমিরের কথাটা শেষ হতে না হতেই অভিজিৎ লাফিয়ে উঠল নামবে বলে। অনুরাধা গাড়িতেই রইল। অভিজিৎ জ্যাকেটের চেনটা পুরো লাগিয়ে হাত দুটো ঘষে নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে, আর তার পিছনে নামল রাজু। গাড়ি থেকে নামতেই যেন গাটা শিরশির করে উঠল অভিজিতের। ঠান্ডার জন্য তো বটেই, তবে তার সাথে পাল্লা দিয়েছে সেই ঘুটঘুটে অন্ধকার পরিবেশ। চারিদিক থমথমে নিস্তব্ধতা। খানিক দূর অবধি কী হচ্ছে যেন পরিষ্কার শোনা যাচ্ছে। শুধু একটানা ডেকে চলেছে ঝিঁঝির দল। অভিজিৎ মনে মনে ভাবছে, যখন তখন হাতির দল বা বাইসনের দল চলে আসতে পারে এখানে।
আর এখনই তো ওদের বেরোনোর মোক্ষম সময়। ঠিক সেই সময় অভিজিতের কিছুটা দূরে পিছন থেকে এলো একটা আওয়াজ। শুকনো পাতার উপর দিয়ে চললে যেমন আওয়াজ হয়, ঠিক সেরকম খসখস আওয়াজ। অভিজিৎ পুরো সজাগ হয়ে গেল, একদম কান খাড়া করে দাঁড়িয়ে রইল। রাজু কানের কাছে ফিসফিস করে বলল, বাবু খুব সাবধান, তাড়াতাড়ি ঘুরে গিয়ে গাড়িতে উঠে পড়ো, বেশি আওয়াজ করবে না, আমি তোমার পিছনেই আছি। গাড়ির দরজা একদম আস্তে করে বন্ধ করবে, কেমন? অভিজিৎ ওর কথা মতোই কাজ করলো। তারপর দুজন গাড়িতে উঠে গিয়ে লক করে দিল দরজাটা। তারপর ভীষণ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো অভিজিৎ, কি কি ওটা, কি বলো তো? বাবু তোমার কপাল খুবই ভালো দেখছি। যাত্রার শুরুতেই স্বয়ং দলবল সহ দাঁতালের দেখা যে আমাদের গাড়ির ঠিক বাঁদিকেই দাঁড়িয়ে রয়েছে বেদির সামনে। রাস্তা পারাপার করবে হয়তো, কিন্তু এখন আমি গাড়ির হেডলাইট জ্বালাতে পারবো না, ওরা আক্রমণ করলেও করতে পারে। তাই যতক্ষণ না যাচ্ছে আমাদের চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতে হবে, বলল সুমির। রাতের চাঁদের আলোতে যেটুকু বোঝা যাচ্ছে, কাঁচের জানলার সামনে মুখটা নিয়ে গিয়ে দেখল বিশাল চেহারার বেশ কয়েকটা হাতি দাঁড়িয়ে সুর দোলাচ্ছে। উফ, সে কি দৃশ্য! চারিদিকে ঝিঁঝির ডাক, নিকষ কালো জঙ্গল, হালকা চাঁদের আলোয় বিরাট চেহারার বড় দাঁতালো হাতির দল সামনেই দাঁড়িয়ে, আর ধুধু রাস্তার মাঝে গাড়ির ভিতর চারটে প্রাণী। সে কি অস্বাভাবিক রোমাঞ্চকর অনুভূতি। প্রায় 5-10 মিনিট চুপচাপ ঘাপটি মেরে বসেছিল ওরা গাড়িতে। তারপর রাজার মতো দুলকি চালে হেঁটে পর পর বেশ কয়েকটা হাতি পার হয়ে ঢুকে গেল ওপারের জঙ্গলে। 100 টাকাও এই অভিজ্ঞতার কাছে ফিকে। তারপর আবার দুগ্গা দুগ্গা করে চলল গাড়ি। সুমির বলল, এখন ভালো লাগছে, কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারত। বাই চান্স যদি আপনি শব্দ করতেন বা ওরা ঘুরেও টের পেত সামনে গাড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে, তাহলে কিন্তু অতগুলো দাঁতালো হাতি ঘিরে ধরলে ব্যাস, আর রক্ষে নেই বাবু। যাই হোক, সবই ঈশ্বরের কৃপা। এটা শুনে যেন অভিজিতের গাটা শিরশির করে উঠল। সত্যি তো, বুনো দাঁতালো হাতি একবার বাগে পেলে আর রক্ষে নেই। এবার যেন বুকের ভিতর ধুকধুকটা আরও মাত্রা বাড়ালো। শরীরের সব ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠেছে আর জানান দিচ্ছে এবার খুনিয়া। নিজের হার্টবিট যেন নিজে শুনতে পাচ্ছে অভিজিৎ। উত্তেজনা, ভয়, রোমাঞ্চ, না দেখার আকর্ষণ, সব মিলিয়ে যেন সে এক আলাদাই অনুভূতি। বারবার যেন নিজের কানে নিজে শুনতে পাচ্ছে, এবার তবে খুনিয়ার জঙ্গল, সেই মারাত্মক ভয়ঙ্কর খুনিয়া। একটা ব্রিজ টপকাতেই শুরু হলো সেই খুনিয়ার জঙ্গল। গাড়িতে সবাই একটু সজাগ হয়ে গেল। দুপাশে পুরো ঘুটঘুটে কালো জঙ্গল, আর বুনো গন্ধটা যেন জোরালো হলো এবার। স্যাঁতস্যাঁতে ঠান্ডাটাও একটু বেশি গায়ে লাগছে। অনু ভালো করে জানলাটা তুলে দিয়ে বসলো। তারপর কিছুটা এগোতেই অভিজিৎ বলল, ভাই ভাই একটু থামাবি, হালকা হব রে। কি বলছো কি বাবু, এখানে নামবে নাকি? এই জঙ্গলের মধ্যে এইসব করা ভালো নয় বাবু। গাছের গোড়ায় তো একদমই নয়। এই জঙ্গল থেকে বেরিয়ে যদি হাইওয়ের পাশে জায়গা পাই থামিয়ে দেব, একটু কিন্তু কিন্তু গলাতে বলল সুমির।
মানে জঙ্গলে কেন করা যাবে না? কিছু বুঝলাম না আমি। আর গাছের সামনে করা যাবে না এটাও তো বুঝলাম না। কৌতূহল নিয়ে প্রশ্ন করল অভিজিৎ। রাজু তখন উত্তর দিল, না না, ও কিছু না বাবু, সুমিরের সব কিছুতেই ভয়, ওই সব ভাববে না। এই গাড়ি রাখ, নামতে দে বাবুকে, দরকার হলে আমিও নেমে দাঁড়াচ্ছি, যদি কোনো রকম বিপদের আঁচ পাই আমি সতর্ক করে দেব। অভিজিতের একটু খটকা লাগলেও ওর তখন অন্য কিছুর চাপ অনেক বেশি। আর এই বাহানায় যে খুনিয়ার জঙ্গলে মাঝরাতে দাঁড়িয়ে চারপাশটা দেখার সুযোগটা হয়ে যাবে, সেটাও তো বেশ তাতাচ্ছে ওকে, না? অভিজিৎ তখন জঙ্গলের নেশায় ডুবে সে গাড়ির গেটটা খুলে ঝপ করে নেমে পড়ল। আর সাথে সাথে যেন ওর গায়ে শিহরণ দিয়ে উঠল। বাপরে বাপ, সে কি দৃশ্য! বাঁদিকটা পুরো বাঁশ গাছে ভরা, তার ভিতর থেকে চাঁদের আলো এসে যেটুকু পড়ছে সেটুকুই দেখা যাচ্ছে। আস্তে আস্তে অভিজিৎ এগিয়ে গেল বাঁদিকের সেই বাঁশঝাড়ের দিকে হালকা হতে। বলা যায় না হঠাৎ হাতির দল বাঁশঝাড় থেকে বেরিয়ে আসবে বা কোনো বুনো বাইসনের দল বেরিয়ে আসে। কপালে কি যে আছে সেটা আর কি বলা যায়। এইসব ভেবে ভেবে যেন ওর হার্টবিট চড়চড় করে বেড়ে যাচ্ছিল। আর মনের মধ্যে একটাই কথা ভাসছে, এটা খুনিয়ার জঙ্গল, এখানে যা খুশি তাই হতে পারে। তারপর বাঁশঝাড়ের দিকে এগিয়ে যেতেই পায়ের সামনে একটা বাঁশের ডাল বোধ হলো। সে সেটাকে ডিঙিয়ে গেল সেখানে হালকা হতে। তারপর সবই ঘুরতে যাবে, ঠিক তখনই যেন অভিজিতের একদম ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলল। আর তারই সাথে ওর নাকে এলো ভারী বিশ্রী একটা জোরালো বুনো গন্ধ। ও তো প্রায় চমকে উঠে পিছন ঘুরতেই ওর মনে হলো ও যে বাঁশ গাছের নিচে দাঁড়িয়ে ছিল তার গা বেয়ে কিছু একটা বিদ্যুৎ গতিতে উঠে গেল একদম গাছের ডগাতে। ও প্রায় পড়িকি মুড়ি করে দৌড়ে এসে সোজা গাড়িতে ঢুকে গেল। ওর এই আচরণ দেখে রাজুও তাড়াতাড়ি উঠলো গাড়িতে। হাঁপাতে হাঁপাতে অভিজিৎ বলল, কি ছিল? ও বাবা, ওটা কি ছিল? কি জন্তু রে বাবা? অনুরাধা তো ভয় কাঁটা। কি কি হলো তোমার? কি কি জন্তু দেখলে? কি আছে ওখানে? হাতি? হাতি নাকি অন্য কিছু? কি বেরোলো? চলুন দাদা, তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করুন। সুমির গাড়ি স্টার্ট না করেই বলল, না না, যদি হাতি বা বাইসন বা চিতা হয় তাহলে এখন গাড়ি স্টার্ট দেওয়াটা বোকামোই হবে বাবু, অনেক বড় বিপদে পড়ব। ওরা ঘাবড়ে গিয়ে আক্রমণ করবে আমাদের উপর। কি কি দেখেছো বাবু? কি হয়েছে? খুলে বলো না, কোথায় ছিল জন্তুটা? তখনও যেন অভিজিতের বুক ধক ধক করেই চলেছে। ও জোরে জোরে শ্বাস টেনে টেনে বলল, কি জন্তু আমি জানি না, পরিষ্কার দেখতে পাইনি বুঝলি। ওই যে বাঁশ গাছটা দেখছিস ওইখানে, ওই বাঁশ গাছটাতে উঠে গেল বিদ্যুৎ গতিতে, আমার একদম পিছনেই ছিল। কি বিশ্রী গন্ধ গায়ের। কি কি ওইটা? এই কথাটা শুনতেই রাজু আর সুমির একে অপরের দিকে তাকিয়ে গাড়িতে রাখা শিবের মূর্তিটাকে দুবার প্রণাম করে নিল। তারপর সুমির গাড়ি স্টার্ট দিয়ে দিল। এ কি দাদা, এই যে বললেন জন্তু হলে এখন গাড়ি স্টার্ট দেওয়াটা বিপজ্জনক, আর আর বাঁশ গাছে কি উঠলো? কি জন্তু? কিছু কি জানেন? প্রশ্ন করলো অনুরাধা। সুমির চুপ করে রইল। ওই দিক থেকে রাজু একটু ঘাবড়ানো গলায় ফিস ফিস করে বলল, ওইটা ওইটা জন্তু নয়। এই খুনিয়ার জঙ্গলের গভীরে শুধু জন্তু নয়, অন্য কিছু বাস করে। এটা খুনিয়ার জঙ্গল, এখানে বন্য জন্তু ছাড়া অন্য কিছু বাস
নিঃশ্বাস বলে, যা বন্য জন্তুর থেকেও সাংঘাতিক। তেনাকে একবার দেখে নিলে বা তেনার নজরে এসে গেলে মানুষ আর বাঁচে না। রাজুর কথাটা শেষ হতেই কয়েক মুহূর্তর জন্য গাড়ির ভিতরটা যেন থমথমে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। সুমির গাড়িটা স্টার্ট দিল এবং রাজু আরও বলতে লাগলো, তোমরা চিন্তা করো না, একবার এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারলে আর ভয় নেই। তবে জানলাগুলো পুরো তুলে দাও, আর ভুলেও যেন এখন জানলা দিয়ে বাইরে দেখবার চেষ্টা করো না। ও এখন এই আশেপাশেই আছে, ভুল করেও তেনাকে দেখা যাবে না, দেখলেই ভয়ঙ্কর বিপদ। গাড়ি তখন চলছে 20 থেকে 25-এর স্পিডে। এত সরু রাস্তা, ইট পাথরে ভরা, চারদিকে ডালপালা ভেঙে পড়ে আছে, এর থেকে বেশি স্পিডে তোলাই যাচ্ছে না। অনুরাধা তো এইসব শুনে কিছু বুঝতে না পেরে মনে মনে রাম নাম শুরু করে দিয়েছে। অভিজিৎ আর থাকতে না পেরে এবার জিজ্ঞেস করলো, আচ্ছা, ইয়ে মানে তুমি কিসের কথা বলছো? বন্য জন্তু? বন্য জন্তু না, ভূত প্রেত? অভিজিতের কথা থামিয়ে দিয়ে সুমির বলল, কি তুমি কি সব বলছো? পাগল হলে নাকি? ভুলেও তেনার নাম নিও না এখন, এখানে তার নাম নেওয়া বারণ। কেউ তেনার নাম নেওয়ার সাহস করে না। আমরা কিন্তু এখন তেনারই এলাকায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমার তোমাকে নামতে দেওয়াটাই উচিত হয়নি। অভিজিতের এবার যেন ভয় বাসা বাঁধছিল মনে, বুকটা ধড়পড় করছে। সে মনে মনে ভাবছে, ওইটা কি যেটা ওর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল? কিছু তো ছিল ওখানে, যেটা ও দেখতে পাওয়ার আগেই বাঁশ গাছের উপর অত তাড়াতাড়ি উঠে গেল। অভিজিৎ আর না পেরে এক নিঃশ্বাসে জিজ্ঞেস করলো সব প্রশ্ন। তুমি পরিষ্কার করে বলবে কি ছিল? কি হয়েছে? তোমরা ঠিক করে কথা কেন বলছো না? কেন আমরা এত ভয় পাচ্ছি? ওইটা কি কোনো অদ্ভুত জন্তু নাকি অন্য কিছু? খুনিয়ার জঙ্গলে জন্তু ছাড়া আর কি আছে যেটার জন্য আমরা ভয় পেয়ে পালাচ্ছি? আর বাইরে কেন দেখবো না? কি আছে কি বাইরে? দেখো, যদি পরিষ্কার করে না বলো, খামোখা আমাদের ভয় চিন্তা আরও বাড়বে। আর এখন তো খুনিয়ার জঙ্গল, আরও তো গভীরে ঢুকছি। কিছু বলো। এত নিস্তব্ধ চারিদিকে, আর রাস্তা তো খুবই সরু। একদম রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি বাঁশ গাছ। একটু কিছু শব্দ হলেই সেটা পরিষ্কার বোঝা যাবে। অভিজিতের কথার উত্তরে সুমির কিছু বলতেই যাবে, ঠিক তখনই যেন বাঁ দিকের নিকষ কালো জঙ্গল থেকে কিছু গাছপালার শব্দ হলো। ওরা চারজনেই প্রায় কেঁপে উঠল ভয়তে। তারপর আবার সেই শব্দ, আর এবার যেন আরও একটু কাছ থেকে এলো। ঠিক মনে হচ্ছে যেন ওই ঘন জঙ্গলের গাছপালার ভিতর কেউ বেশ ভালোই গতিতে এগিয়ে আসছে ওদের গাড়ির দিকে। সুমির সাথে সাথে গাড়ির ভিতরে ছোট লাইটটা নিভিয়ে দিল আর হেডলাইটটাও অফ করে দিল। সুমির ভীত গলায় ফিস ফিস করে বলল, বাবু, তোমরা একদম চুপ করে থাকো, আর পারলে একটু ঝুঁকে বসো, মাথাটা নামিয়ে। ভুললেও গাড়ির জানলার দিকে চোখ যেন না যায়। এবার অন্ধকারে সোজা চালাবো, যা হবে দেখা যাবে। ওনার খপ্পরে পড়লে আর বাঁচার আশা নেই। যেভাবে হোক আমাদের এখান থেকে পালাতেই হবে। অভিজিৎ একদম ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো, কি গো, হাতের দল ঢল বেরোচ্ছে নাকি? ওরম শব্দ হচ্ছে। এর উত্তরে
সুমির একটা কথাও আর বলল না। তবে রাজু কিছু যেন অস্পষ্টভাবে বলল। হাতির দল হলে তো প্রাণে বেঁচে যেতাম হয়তো, কিন্তু তেনার নাগাল থেকে তো বাঁচাই যাবে না। অনুরাধা তো প্রায় ভয়ে সিটের নিচেই বসে গেছে, আর অভিজিৎ সুমিরের কথা মতোই মাথা ঝুঁকিয়ে বসে আছে আর নিজেকে দোষ দিচ্ছে। মনে মনে ভাবছে হয়তো তার জন্যই আজ এই অবস্থা ওদের চারজনের। কিন্তু ওর মনে একটাই প্রশ্ন, যে এটা কি হচ্ছে? সত্যি কি ভূত প্রেত বা অন্য কোনো অশুভ শক্তি আছে এই জঙ্গলে? তাই কি এখানে কেউ ঢোকে না কখনো? গাড়ি তো 20-র বেশি স্পিড নিতেই পারছে না, এতই খারাপ আর সরু রাস্তা। রাজু এবার ফিসফিস করে বলল, এবার আমরা আরো গভীরে ঢুকছি, রাস্তা আরো খারাপ হতে পারে। তোমরা যেমন আছো ওরমই বসে থাকো, ভুলেও কিন্তু বাইরের দিকে দেখবে না। বাবু ও জঙ্গলের ভিতর দিয়ে আমাদের ওপর নজর রাখছে। ও কিন্তু আমাদের গাড়ির একদম কাছাকাছি, কোনো গাছের উপর আছে এখন। এই শেষ কথাটা শুনেই অনুরাধা আর অভিজিৎ যেন ছিটকে উঠল ভয়। গাছের উপর আছে? এ কি জন্তু? না না, এ কোনো জন্তু হতেই পারে না, নিশ্চয়ই কোনো প্রেতাত্মা। কাঁপতে কাঁপতে চাপা গলায় বলল অনুরাধা, সামনে কত বড় বিপদ, আমাদের জানা উচিত তো। সত্যি কি অনু যা বলল সেটাই, নাকি সবটাই তোমাদের মনের ভুল? উত্তেজিত হয়ে বলল অভিজিৎ। রাজু একটু বিরক্তি স্বরেই বলল, এখানে তেনার নাম নেওয়া পাপ গো বাবু। তেনার নাম নিলে বা তেনাকে দেখলে আর কেউ বাঁচে না গো। একেই তুমি তার নজরে এসেছো, এখান থেকে প্রাণ বাঁচিয়ে ফিরলে সব বলবো, কিন্তু এখন আমরা তেনার শিকার। রাজুর কথাটা শেষ হতে না হতেই একটা ঝপাত করে শব্দ হলো একদম ওদের কানের গোড়ায়। পরিষ্কার মনে হলো কেউ যেন লাফিয়ে পড়ল, তারপর আবার মড়মড় চড়চড় করে ডালপালার শব্দ। এবার অভিজিৎ আর অনুরাধার বুঝতে বাকি রইল না যে সত্যি সেই ভয়াবহ জিনিসটা গাছের উপরেই আছে, এবং এতক্ষণ ওদের লক্ষ্য করে গাছের উপর দিয়েই এগিয়ে আসছিল। তাহলে সত্যি কি কোনো অপদেবতা? এমন সময় হঠাৎ গাড়িটা যেন কিসের ধাক্কা খেলো। সুমির যত জোর ছিল অ্যাক্সিলারেটর চিপল, কিন্তু কোনো লাভ হলো না। ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে, গাড়ি এগোতেই পারছে না, কিছুতে যেন ধাক্কা খাচ্ছে। কিছু তো আছে রাস্তায় যেটা গাড়িটিকে আর এগোতেই দিচ্ছে না। ওদের তো ভয়ে বুক শুকিয়ে গেল, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গাড়ি থামালে কেন? খারাপ হলো না তো? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল অনুরাধা। না না, গাড়ি খারাপ হয়নি, তবে আমাদের গাড়ির সামনে কিছু আছে যেটা আমাদের আর এগোতে দিচ্ছে না, চাকাতে ধাক্কা খাচ্ছে। আর হয়তো আমরা এগোতেই পারবো না বাবু, আমরা ফেসে গেছি, আমাদের ও আর বেঁচে ফিরতে দেবে না। প্রায় কাঁদো কাঁদো গলাতে বলল সুমির। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সেরকম অবস্থা ওদের। বুঝতেই পারছেন, মাঝরাত, বাইরে ওরম ঘুটঘুটে অন্ধকার, নিকষ কালো কুনিয়ার মতো ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ওরা একা, আর সেখান থেকে কোনো অশুভ কিছু তাদের গাড়ির আশেপাশেই আছে। আর ওই সরু একখানি রাস্তায় ওদের গাড়ি এখন আটকে গেছে, আর এগোচ্ছে না। এরকম পরিস্থিতিতে তো সবার পালস রেট 100 ছাড়াবেই, তাই না? ওদের গাড়ি কিসে আটকালো, বা কে এমন আছে সামনে যে ওদের গাড়ি আর এগোতেই পারছে না? এটা কি সেই অপদেবতারই কাজ, যাকে অভিজিৎ একটু হলেও অনুভব করেছিল?
বাকিটা জানতে হলে দেখতে হবে এই ভিডিওরই পার্ট 2। এরপর ওদের সাথে ঠিক কী হলো, ওদের আর কোন বড় বিপদের মুখে পড়তে হলো, ওরা কি আদেও বেঁচে ফিরলো, সবটা বলবো পরের পার্টে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।